এই খুদু, খুদু, সোনার পায়রা? আমার সোনার পায়রা কোথায় গেল? কি পাগলের মতো বকছিস? কিসের সোনার পায়রা? বারে, আমি দেখলাম পাহাড়ের চূড়োয় দুটো সোনার পায়রা, তারা গেল কোথায়? খুদু, এই খুদু, কি আজে বাজে স্বপ্ন দেখছিলিস? যা, চোখে মুখে জল দিয়ে বারান্দায় বস। বাবুদের বাড়িতে আজকে জল খাবারে মোয়া দিয়েছিল, তোদের জন্য নিয়ে এসেছি। এরকম মোয়া রোজ রোজ আনতে পারো না মা? দূর বোকা, রোজ রোজ কি আর মোয়া থাকে নাকি? মোয়া না থাক, সন্দেশ রসগোল্লা তো আনতে পারো। তুই বড় হয়ে যখন এত এত টাকা রোজগার করবি, তখন আমরা রোজ পেট ভরেই রসগোল্লা সন্দেশ খাবো। কি রে, ঠিক তো? একটু জল দাও না। এই নে। দাঁড়াও না, উদয়গড় থেকে একবার সোনার পায়রা দুটোকে আনি, তারপর দেখবে কি হয়। কি হবে রে? বাহ, তাও জানো না? ওই পায়রা দুটো যার কাছে থাকে, সে নাকি যা চায় তাই পায়। তা এত সব কথা তুই জানলি কি করে? জানবো না? ওই পাহাড়ের নিচে সন্ন্যাসী দাদা থাকে, সেই তো বলেছে। তুই তো এইটুকু বাচ্চা ছেলে, তুই এত দূর যাবি কি করে? সে কি, আমি বড় হব না? দাদু বলেছে আমায় এমন একটা তরোয়াল দেবে, যা সঙ্গে থাকলে কেউ আমার সঙ্গে পারবে না। যত সব আজগুবি ব্যাপার। দাদু ভাই, আহা, এতক্ষণে প্রাণটা ঠান্ডা হলো। না বৌমা, সারাদিন খাট পাড়া রোদ্দুরে ঘোরাই সার হলো, কেউ কাজ দিলে না। কেন, গোসাইরা যে বলেছিল কাজ দেবে? আজকাল কথার দাম কি কেউ দেয়? গোসাই কর্তা বললে, রামলাল পুরো হয়েছ, এই রোদ্দুরে টঙে উঠে ঘরামির কাজ কি করতে পারবে? বরং কাল সকালবেলায় এসো, দুপালি চাল দেব। যাকগে, যা হবার হয়েছে, কালকের ভাতটা তো হবে। তা হয়তো হবে, কিন্তু এরকম জোড়াতালি দিয়ে কতদিন আর চলবে? বাবুদের দেনাটাও শোধ হয়নি, তার উপর ঘরদোরের অবস্থা দেখছো তো, বর্ষাটা পার পাবে তো? তুমি কিচ্ছু ভেবো না দাদু, সোনার পায়রা দুটো একবার ধরে আনি, তারপর দেখবে কি হয়। সোনার পায়রা? সে তো গপ্প কথা, সে কি আর এখন পাওয়া যায়? সোনার পায়রা ঠিক মতো করে চাইলেই পাওয়া যায়। তুই এত জানলি কি করে? বারে, সন্ন্যাসী দাদা বলেছে না। সারাদিন ওই এক চিন্তা, ছেলেটা কি পাগল হয়ে যাবে নাকি? থাক থাক থাক, ওরই তো এখন স্বপ্ন দেখার বয়স, ওর যা ভালো লাগে ওকে তাই করতে দাও। এ মা, বেলা হয়ে গেছে, মানি দাঁড়িয়ে থাকবে না পাহাড়ের নিচে। যাই, ওর জন্য দুটো মোয়া নিয়ে যাই। হয়েছে, আর রাগ দেখাতে হবে না, একটু না হয় দেরি হয়েছে। আসলে আমি না ঘুমিয়ে পড়েছিলাম, আর ওই সোনার পায়রার স্বপ্ন দেখতে দেখতেই তো দেরি হয়ে গেল। মা এসে ঘুমটা না ভাঙালে পায়রা দুটো তো ধরেই ফেলতাম। তোর যত বাজে কথা, কেবল ঘুমোবে আর সোনার পায়রার স্বপন দেখবে, ওই স্বপনই দেখ চিরকাল। পায়রারা সব কবে উড়ে গেছে। দেখ, কি বলছিস তুই? সোনার পায়রা আবার একদিন উদয়গড়ে ফিরে আসবে, সন্ন্যাসী দাদা বলেছে, তবে দিনটা বলা যাচ্ছে না। কত বড় বড় লোক সোনার পায়রার খোঁজে যাবে, সেখানে তুই বাচ্চা ছেলে, পারবি কি করে? না, সোনার পায়রা জোর করে ধরে আনা যায় না, সন্ন্যাসী দাদা বলেছে। যে তাদের ভালোবাসে, আদর করে, তার কাছেই যায় তারা। দেখ, কে সব কথা বলেছে তোকে? বাহ, আমি তোকে বলিনি সেই গপ্প? সন্ন্যাসী দাদা বলেছিল।
অনেক দিন আগে যখন দিল্লিতে আমাদের রাজা ছিল, তখন রাজার দুজন সেপাই উদয়গড় পাহাড়ের চূড়ায় উঠে পায়রা দুটোকে ধরতে যায়। তারপর কি হলো জানিস? কি? পায়রা দুটো তো উড়ে গেলই, তার সঙ্গে সঙ্গে পাহাড়ের ওপর থেকে দুটো পাথরের চাই গড়িয়ে পড়ে সেপাই দুটোকে একদম গুড়িয়ে দিল। ওই দুটো ছোট্ট পাখির এত জোর! আরে ওরা কি দেশি পাখি নাকি? একেবারে স্বর্গ থেকে নেমে এসেছে। এই, আবার তুই গপ্প বানাচ্ছিস? আরে গপ্প নয়, সত্যি। আচ্ছা, আমার কথা বিশ্বাস নয়, চল সন্ন্যাসী দাদার কাছে, গপ্পটা শুনলেই বুঝতে পারবি। কি রে, যাবি? চল। অনেক দিন আগে উদয়গড়ের এক রাজা তপস্যায় বসেন। রাজ্যে তখন দুর্ভিক্ষ, মহামারী। রাজা ভাবলেন, তপস্যায় যদি দেবতারা খুশি হন তাহলে রাজ্যের সবাই বাঁচবে। দিন যায়, মাস যায়, বছর যায়, রাজার তপস্যা শেষ হয়। এক সময় তপস্যায় খুশি হয়ে দেবতারা এক দেবদূতকে পাঠালেন। তার দু কাঁধে দুই সোনার পায়রা। তিনি পায়রা দুটো রাজার হাতে দিয়ে বললেন, তোমার রাজ্যে এদের নিয়ে যাও। এরা যতদিন থাকবে তোমার রাজ্যের কোনো ক্ষতি হবে না। রাজা তখন উদয়গড় পাহাড়ের চূড়োয় এক মন্দির তৈরি করলেন। সেখানেই রইল পায়রা দুটো। যেদিন থেকে পায়রা দুটো এলো সেদিন থেকে রাজ্যের পয়মন্ত অবস্থা। রাজা, প্রজা সবাই সুখে ঘর করতে লাগলো। কিন্তু কিছুদিন পর আর এক রাজার আমলেই হলো সর্বনাশ। তারপর? দাঁড়া, একটু দম নিই। সেই রাজার ছিল প্রচন্ড মাংসর লোভ। মাংস পেলে সে রাজা আর কিচ্ছু চাইতো না, তা সে যে মাংসই হোক, অবশ্য মানুষেরটা বাদ দিয়ে। তার মাংসের যোগান দিতে দিতে সবাই তো হয়রান হয়ে পড়ল। রাজ্যের যত ভেড়া, পাঁঠা, পাখি সব সাবার হয়ে গেল। সেদিন রাজার খাবার সময় আর মাংস নেই। রাজা তো খেপে লাল, সব্বাইকার গর্দান নেবার হুকুম দিল। ছুটতে বেরিয়ে গেল প্রাসাদ থেকে, পৌঁছলো গিয়ে পাহাড়ের চূড়োয় সেই মন্দিরে। হঠাৎ নজর পড়ল সেই পায়রা দুটোর উপর। লোভে চকচক করে উঠল চোখ। তারপর কোমর থেকে ছুরি বার করে পায়রা দুটোর গলা কাটতে যাবে, এমন সময় তারপর রাজা মরে গেল। এই যা, ভুলেই গেছিলাম, তোমাদের জন্য দুটো মোয়া এনেছিলাম। মোয়া পরে হবে, আগে গপ্পটা শেষ হোক তো। কেন? তবে যে বড় বিশ্বাস করছিলি না, দেখেছো সন্ন্যাসী দাদা। এইবার তাহলে মন দিয়ে শোন। রাজা যেই ছুরি বসাতে যাবেন অমনি আকাশে বাজ ডেকে উঠল, আর আকাশ থেকে নেমে এলেন এক দেবদূত। রাজার হাত থেকে পায়রা দুটোকে ছিনিয়ে নিয়ে অভিশাপ দিয়ে বললেন, আজ থেকে পায়রা দুটো আর এই রাজ্যে থাকবে না, তো রাজ্যও ধ্বংস হয়ে যাবে। তবে তোর পূর্বপুরুষ ভক্তি করে, তপস্যা করে আমাদের সন্তুষ্ট করেছিল, তাই 300 বছর অন্তর সেই রাজবংশ কিছুক্ষণের জন্য আবার পৃথিবীতে ফিরে আসবে, তাদের রাজ্য পাঠ নিয়ে। পায়রা দুটো সেদিন ফিরে আসবে, তবে রাজবংশের কেউ একে পাবে না। সাধারণ লোক, যাদের মনে লোভ নেই, পাপ নেই, তাদের ভালো করবার জন্যই আসবে পায়রা দুটো। এই বলে দেবদূত অদৃশ্য হয়ে গেলেন। আর রাজার শরীরটা একেবারে পুড়ে ছাই হয়ে গেল। বেশ হয়েছে, যেমন কর্ম তেমন ফল। কিন্তু সন্ন্যাসী দাদা, তুমি তো বলেছিলে সে পায়রা দুটো একদিন ফিরে আসবেই। কিন্তু কবে কখন আসবে জানবো কি করে? সেটাই তো মুশকিল। সন্ন্যাসী দাদা, তুমি গুনে বলে দিতে পারবে না? গুনতে কি আর পারি রে ভাই? তবে শুনেছি 300 বছর অন্তর মাঘী পূর্ণিমার দিন উদয়গড় আবার পৃথিবীতে ফিরে আসে, আর ওই পায়রা দুটোও ফিরে আসে ওই দিনে। আচ্ছা, সোনার পায়রা এখানে আসলে আমার মার ভাঙা পা ঠিক হয়ে যাবে?
তা তো হবেই, তাই না সন্ন্যাসী দাদা? তাছাড়া আমার দাদুর দেনা সব শোধ হয়ে যাবে, আমাদের বাড়ির চাল মেরামত হবে, আমরা দুজনে স্কুলে ভর্তি হতে পারবো, আর কি চাই? ও হ্যাঁ, সন্ন্যাসী দাদা আলখাল্লাটা একেবারে ছিঁড়ে গেছে, ওর জন্য দুটো আলখাল্লা চেয়ে নিতে হবে। এই চল, দেরি হয়ে যাচ্ছে, চল বাড়ি চল। ও তোমাদের মোয়া নাও। মোয়াটাও কি সোনার পায়রা দিয়ে গেছে নাকি? মনটা পড়ে থাকে কোথায়? সারা বাড়িতে এক গাদা লোকের রান্না বাকি, এখনো বাসন মাজা শেষ হলো না। কাজে আর মন থাকবে কি করে? সবসময় তো ফোন দিয়ে আসছে কি করে ছেলে আর শ্বশুরের জন্য দুটো মাছ, 4টে সন্দেশ আঁচলের তলায় লুকিয়ে বাড়ি নিয়ে যাওয়া যায়। কি বলছো মোক্ষদা দিদি? আমি আবার কবে আঁচলের তলায় লুকিয়ে খাবার জিনিস বাড়ি নিয়ে গেলাম? মাঝে মাঝে ছোট রানীমা খুশি হয়ে কিছু দেন, তাই। হয়েছে হয়েছে, আর ছোট রানীমা খোসামতি করতে হবে না। আরে ছোটরও হয়েছে বাবু যত ঢং, এই ছোট লোকদের আশকাল দিয়ে দিয়ে মাথায় তুলতে ওর জুড়ি নেই। মোক্ষদা একটু নজর রাখিস, বাসনগুলো যেন তাড়াতাড়ি মাজা হয়ে যায়। আমি চলি, আমার আবার হাজারো কাজ বাকি রয়েছে। গামছাটা দাও তো বৌমা। খুদুকে ডেকে দাও, বেলা অনেক হয়েছে। খুদু, এই খুদু, উঠে পড়, আর কতক্ষণ ঘুমোবি? যা, হাত মুখ ধুয়ে একটু কিছু খেয়ে নে। এখন কিছু খাবো না, আজ সন্ন্যাসী দাদার ওখানে আমাদের নেমন্তন্ন, আমার আর মানে। আর ঘরে আছে তো ভারী মেঠাই মন্ডা, সকালবেলায় খালি পেটে বেরোতে নেই। মা আমি যাচ্ছি, দুপুরবেলা খেয়ে ফিরবো। ছেলেটাকে তো আর ঘরে রাখা যায় না, সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়, শরীরে শৈলে হয়। আর কি যে টান এই সন্ন্যাসী দাদার ওখানে, দুবেলা হাজিরা না দিলে তো ভাত হজম হয় না। সন্ন্যাসী দাদা লোক ভালো, 2-4টে ভালো ভালো কথা শুনলে জ্ঞান বুদ্ধি বাড়বে। খুদুকে যে স্কুল পাশে দিতে পারবো তা তো মনে হয় না। কিন্তু সন্ন্যাসী দাদা যে কি ওকে সোনার পায়রার কথা বলেছে, সে শুনে ছেলে তো একেবারে পাগল। সোনার পায়রা তার চাই। ও কিছু না, ছেলে মানুষের শখ দুদিনেই মিটে যাবে। তা ঘরে গুড় কিছু আছে, মুখে দিয়ে জল খেতুম। ঠিক আছে, আমি না পরেই জল খেয়ে নেব। রামলাল, আরে আসুন আসুন, এই সাত সকালে কি মনে করে? সকাল আবার কোথায়, সূর্য তো মাথার উপর উঠেছে। তা তোমার নাচ কই সিংহবাবুদের কপি খেতে মাটি কাটতে যাবার কথা, সব ভুলে মেরে দিয়েছো? না না, ভুলবো কেন, আমি তো বেরোবার জন্য তৈরি হচ্ছিলাম। বেশ তো, এসো না আমার সঙ্গে। তা তোমার সঙ্গে বাউন্ডুলের নাতিটা কোথায়, তাকেও নিয়ে চলো না, কতদিন আর ধম্মের সার হয়ে ঘুরে বেড়াবে। ও তো বাড়িতে নেই, সন্ন্যাসী দাদার ওখানে গেছে। তাছাড়া বাচ্চা ছেলে, ও কি অত খাটতে পারবে? বাচ্চা ছেলে, কথার বেলা তো পাকা ডাই। তাছাড়া গোলগের ঘরের ছেলে, এখন থেকে গায়ে গতরে না কাটলে পরে খাবে কি? চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। কোদাল খুরপি তো আমার কিছু নেই।
ওসব বাবুদের বাড়ি থেকে নিয়ে নেবো, তুমি আর এর মধ্যে কথা বাড়িব না। পয়সা কড়ির ব্যাপারটা? পয়সা? পয়সার কথা আসছে কোথায়? দাদু নাতিতে মিলে বাবুর বাড়ির প্রসাদ পাবে, এতেও আশ মিটবে না। চলো, এসো এসো। এই খুদু, আর আড্ডা মারতে হবে না, কাজ করবি, চল চল। না মানে বাবুদের কপি খেয়ে তৈরি করার জন্য আমি যাচ্ছি, তুই আমার সঙ্গে থাকবি। আমি? তুই না তোকে? আমি তো এখন সন্ন্যাসী দাদার ওখানে যাচ্ছি। সন্ন্যাসী দাদা আজকে খিচুড়ি খাওয়াবে বলেছে। আরে বেটা, বাবুর বাড়ির প্রসাদ পাবি, তোর সন্ন্যাসীর খিচুড়ির চেয়ে অনেক ভালো। নে চল, বেলা বয়ে যাচ্ছে। খুঁটবিটা ধর, জামাটা খুলে ফেল। বজ্জাত্রী যাচ্ছে কেন? এই ছুড়ে জামাটা ধর, বাবু হয়েছে। নে খুঁটবিটা ধর, চল। এই খুদু, তাড়াতাড়ি আয়। কিরে তিন্নি, রোজ এত দেরি করে আসলে চলবে কি করে? এখানে এখানে। নমস্কার বড়বাবু। কে? ও রামলাল, ভর দুপুরে কি মনে করে? আজ থেকে রামলালকে কপির ক্ষেত তৈরি করতে লাগিয়ে দিয়েছি। তাই বুঝি? তা ভালো করে ক্ষেত করিস বাবা, শীতকালে গুরুদেব আসছেন, তাকে যেন ভালো কপি খাওয়াতে পারি। তা এটি কে? আগে এ হচ্ছে রামলালের নাতি, একেও কাজে লাগিয়ে দিয়েছি। হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? গুরুজনদের প্রণাম করতে হয়, তাও শিখিসনি? থাক থাক, খুব হয়েছে। ও, এসেই দেবীদাসের ছেলে? এরই বাপ তো জঙ্গলে কাঠ কাটতে গিয়ে সাপের কামড়ে মারা পড়েছিল। হ্যাঁ, আপনার ইজারা নেওয়া জঙ্গলেই তো। আমার ইজারা নেওয়া জঙ্গলে সাপ কামড়ালে খুনের দায় কি আমি ধরা পড়ব? বলেছিলাম বেশি গভীর জঙ্গলে যাস না, কি লোভে যে গেল কে জানে। নিয়তি, বুঝলি, নিয়তি। নিয়তি কেন বাধ্যতে। এরা এখানে দাঁড়িয়ে রয়েছে কেন? বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবে না? আগে এদের খাবার ব্যবস্থা তো এখানেই। নিচের বারান্দায় বসিয়ে দে, স্নানের বেলা হয়ে গেল। এদের এসব থালা গেলে যেতে বলেছে কে? আগে তিনি দিতেই তো দিলেন। ও মহারানী হুকুম, তবে আর কি। তা তিনি তো 3টে বাজলে ঝাঁপ বন্ধ করে বিদায় হবেন, তখন এসব সকড়ে মুক্ত করবে কে? হ্যাঁ, মোক্ষদা। থালা গেলাস তুলে নিয়ে 2টো শালপাতা দিতে বল। এই যা তো, ভেতর থেকে 2টো শালপাতা নিয়ে আয় তো। তিন্নি ওপরের বারান্দায় বড়বাবুর খাবার জায়গা কর, আমি শাড়িটা পাল্টে আসছি। ছোটুটা এতদিন সদরে কি করছে কে জানে। আদালতের কাজ তো 3 দিনের, 7 দিন তো হয়ে গেল। দেখো গিয়ে নগদে নগদে টাকা খরচা করে রাজ্যের বই কিনছে।
আরো কি সব বদ খেয়াল শুরু হয়েছে তা কে জানে। এমনি বদ খেয়ালে তো ততটা ভয় নেই, ওটার চেয়েও মারাত্মক জিনিস হলো আজকের যুগের হাওয়া। সেটি গায়ে লাগলে বিষয় সম্পত্তি সব চৌপাট। আমার তো মনে হয় ছোটু এখন সেই দিকেই ঝুঁকছে। তুমি তো নিকম্মার ঢেকি। এত করে বললাম যে শ্বশুরমশাই বেঁচে থাকতে থাকতে আমাদের একটা দত্তক নিয়ে বিষয় আসে সব ভাগাভাগি করে নি, তা কথা কানে নিলে তো। বাহ, নতুন রাঁধুনিটা দিব্যি রেঁধেছে তো। গুরুদেব আসা পর্যন্ত ওকে কিন্তু আর ছাড়া নেই। তোমার শুধু কথা ঘোরানো। মোক্ষদা দিদি, মোক্ষদা দিদি। কি হয়েছে, চিল্লাচ্ছিস কেন? একটু জল দেবে, কুদুর খুব বিষম লেগেছে। হ্যাঁ, জল দেবে? খাওয়া শেষ হয়ে গেলে ইদারার পাশে যা, হারান হাতে ঢেলে দেবে, বালতে ছুবি না কিন্তু। কি হয়েছে মোক্ষদা? দেখো না ছোট মা, এদের এখন কেওড়ার জল দিতে হবে, না হলে ভাত গলা দিয়ে নামছে না। তা লোককে খেতে দিয়েছ আর জল দাওনি? যাও জল নিয়ে এসো এক্ষুনি। তোমরা ভালো করে খাচ্ছ তো? হ্যাঁ। আর একটু ভাত তরকারি দেবে? না না, ঠিক আছে। খাও না। হারান, হারান, এদিকে একটু ভাত তরকারি নিয়ে এসো তো। কি হলো, অত বড় মাছের মুড়োটা পড়ে রইলে যে? আর পারবো না, ওটা বরং তুমি তোমার মিনি বেড়ালকেই দিও, তাতে তোমার পুণ্য হবে। আর পতির পুণ্যে সতীর পুণ্যের ভান্ডারে কিছুটা জমা পড়বে। তিন্নি, মুড়োটা ভেঙে দে তো, আস্ত খেতে গেলে আবার মিনির গলায় কাঁটা বিঁধবে। কি হলো, হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? মা ষষ্ঠীর জীবকে না খাইয়ে রাখলে যে গৃহস্থের অকল্যাণ হয়, সেই আক্কেলটুকুও নেই? পেট ভরেছে তো? বাইরে ইদারা আছে, হাত ধুয়ে নিও কেমন? আমি যাই। কি হলো, কি হলো দাদু? না, তেমন কিছু না, হাফ ধরেছিল একটু, ওই উনি ঠিক হয়ে যাবে। তোমাকে আর কাজ করতে হবে না, গাছের তলায় বসে জিরিয়ে নাও। দাদু, কাজ না করলে কি চলবে? কখন পেয়াদারা এসে হাজির হবে? দাদু, 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 ছোট বাবু আসছেন। ছোট বাবু এদিকেই আসছেন। কি আছে? নমস্কার ছোট বাবু। ও কিছু না, রোদ্দুরে মাথাটা ঘুরে গিয়েছিল, একটু জিরিয়ে নিলেই ঠিক হয়ে যাবে। কি, তোমার তো বেশ জ্বর দেখছি, এই শরীর নিয়ে কাজে এসেছো? কি করবো ছোট বাবু, বড় বাবুর হুকুম, তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। গুরুদেব আসবার আগেই কপির ফলন চাই। ও বুঝেছি, যাই হোক আজকে আর কাজ নয়, চলো তোমাকে আমি বাড়ি পৌঁছে দিয়ে আসি। বড় বউর সঙ্গে কথা যা বলার আমি বলবো।
কিন্তু ছোট বাবু, হরি পেয়াদা তো। ওটা আমাকেই দেখতে দাও না। শুধু তুই কোদাল আর খুরপিটা নিয়ে আয়। তুমি ওঠো। সাবধানে এসো। শুধু 17 ইঞ্চি বালিশ নিয়ে আয় তো। একটু আরাম করে বসো, বুঝেছো? ভয়ের কিচ্ছু নেই, আমরা তো রয়েছি। এগুলো একেবারে ছিঁড়ে গেছে দেখছি, ময়লা তো হয়েছে। আচ্ছা, আমি বাড়ি থেকে চাদর আর বালিশ তোর মায়ের হাত দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আর কবিরাজ মশাইকে একবার খবর দিচ্ছি, বিকেলবেলা যেন দেখে যান। তুই দাদুর কাছে বস, দাদুর গায়ে একটা জামা দিয়ে দিস। তুইও খালি গায়ে থাকিস না। আয় আয় ছোটু, বস। তুই সদর থেকে ফেরবার পর তো তোর সঙ্গে ভালো করে কথাই হয়নি। ওদিকে মামলার তদবির তদারক সব ঠিক মতো চলছে তো? হরিপদ উকিলের পাওনার ব্যাপারটা মিটেছে তো? কি রে, কথা বলছিস না কেন? ওদিকে কোনো গোলমাল হয়নি তো? না, সব ঠিকই আছে। তোমার সব পাকা কাজ। হরিপদ উকিলের সাধ্যে কি তোমার উপরে কথা বলার? তবেই দেখ, কড়া ডোজ পড়লেই কাজ হয়। তুই যে সবসময় আমাকে বলিস আমি নাকি না ধুমকে কথা বলতে পারি না। ওই যে তোদের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন না, জমি বাপের নয়, জমি দাপের। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের দর্শন ভালোই বুঝেছো তুমি। থাক সে কথা। রামলালের মতো বুড়ো মানুষকে এরকম অমানসিক খাটুনি খাটতে বলছো কেন? বলবো না কেন? ওর বিপদের সময় আমি টাকা দিইনি, সে ধার শোধ হবে কি করে? তা বলে মুখে রক্ত উঠিয়ে সে ধার শোধ করতে হবে? তুমি কি জমিদারি আমলে বাস করছো নাকি? পয়সা দিয়ে উকিল ব্যারিস্টার পুষছো। দেশের আইন কানুন সব পাল্টে গেছে, সে খবর রাখো না? ওসব বলি ছাড়। আমি গুরুদেবকে কথা দিয়েছি, নিজের ক্ষেতের কপি খাওয়াবো। সে কথা রাখতে হবে না? মানুষের রক্তমাখা কপিকে তোমার গুরুদেবের তৃপ্তি হবে? সেসব আমি জানি না, আমার কাজ চাই। রামলাল অসুস্থ, সে কাজ করতে পারবে না। তাহলে তার নাতিকে বেগার দিতে হবে। কি বলছো কি? ওইটুকু ছেলে, তুমি কি মানুষ? দেখো, আমার ব্যাপার আমি বুঝবো, তোমার ব্যাপারে তো আমি কোনো কথা বলি না। তুমি আমার ব্যাপারে নাক গলাতে এসো না, তাহলে কিন্তু ফল ভালো হবে না। এই তোমার শেষ কথা? হ্যাঁ। ঠিক আছে। তিন্নি, তোমার শ্বশুর খুব অসুস্থ, তুমি বাড়ি চলে যাও। যাবার আগে একবার আমার সঙ্গে দেখা করে যেও। কি হয়েছে? মুখ থেকে চেহারা ওরকম কেন? মানুষ না জানোয়ার? কি হলো কি? কাদের কথা বলছো? আমাদের কথা। কেন? কি করেছি আমরা? কি করেছি বুঝতে পারবে যেদিন মাসুল দিতে হবে, একেবারে কড়াই গন্ডায় গুনে গুনে। ভাগ্যিস বাপ্পাকে আমরা এখানে রাখিনি, নাহলে এই পরিবেশে আমাদের ছেলেটা অমানুষ হয়ে যেত। হেয়ালি ছেড়ে স্পষ্ট করে বলো তো কি হয়েছে? একটা বুড়ো লোক ভালো করে চলতে পারে না, তাকে দিয়ে বেগার খাটিয়ে মেরে ফেলার জোগাড় করেছে। কেন? গুরুদেবের কফি খাওয়ার স্বাদ হয়েছে। যত সব বুঝলু কি? আবার বড়দার সঙ্গে ঝগড়া করেছো বুঝি? ঝগড়া করি কি সাধে? জানো, আমি না গিয়ে পড়লে রামলাল বোধহয় আজকেই শেষ হয়ে যেত। কি হয়েছে রামলালের? প্রচন্ড জ্বর গায়ে নিয়ে ও খেতে কোদাল চালাচ্ছে। ভাবতে পারো? তিন্নিকে পরিষ্কার চাদর বালিশ দিয়ে দাও তো। ওদেরগুলো তো ছেঁড়া ময়লা, রোগীর বিছানা অপরিষ্কার রাখলে চলে? তাহলে তো কবিরাজ মশাইকে একটা খবর পাঠাতে হয়। সে ব্যবস্থা আমি করছি।
তুমি তিন্নিকে জিনিসগুলো দিয়ে দাও। আর তিন্নি, তোমাকে এই কদিন কাজে আসতে হবে না। কিন্তু বড় মা। সে ভাবনা তোমাকে ভাবতে হবে না, আমি বৌদিকে বলে দেবো। তুমি এক্ষুনি বাড়ি চলে যাও। এই নাও তিন্নি। কি হলো? বেলা চৌপর হলো, এখনো বাসনে হাত পড়লো না? ওগুলো কি? মোক্ষদা দিদি, হুদুর দাদু কপিকেতে কাজ করতে গিয়ে পড়ে গেছে, তারও সে জ্বর এসেছে। ছোট বাবু খবর দিলেন। আমি এক্ষুনি বাড়ি চলে যাচ্ছি, হয়তো কয়েকদিন আসতে পারবো না। তুমি একটু সামলে নিও। হ্যাঁ, সামলে নিও বললেই হলো। তা বড় মাকে বলেছিস? মোক্ষদা, কেন ওকে দেরি করে দিচ্ছ? ওর বাড়িতে একটা লোক ঢুকছে। তোমাদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তিন্নি, তুমি চলে যাও। না মানে, বাড়িতে অনেক কাজ পড়ে আছে তো। কাজ সবাই ভাগ করে করবে, বাড়িতে কাজের লোকের অভাব আছে নাকি? যত সব বরাবরই। ও কিছু না, আমি ঠিক আছি। তুই একটু বস। ওটা কুমড়ো, তিন্নির মাথা নয়, বুঝলি? তুমি আর মস্করা করো না বড় মা। নেহাত পেটের দায়ে পড়ে আছে, নইলে ছোট বউয়ের মুখে পরোয়া করি নাকি আমি? আরে এক মাগে শীত যায় না, দেখি না তিন্নিদের নিয়ে আদিক্ষেতা কদ্দূর গড়ায়। আবার দরদ দেখিয়ে চাদর বালিশ দেয়া হয়েছে। আরে ওরা কি জীবনে পরিষ্কার বিছানায় শুয়েছে? ওই যে মহারানী করুণাময়ী আসছেন। এদিকে আয় আয়, ছোট আয়। হ্যাঁ, বামুনদিকে বলে দে তো কি রান্না হবে। সে তুমি যা ভালো বোঝো করো। 2-3 দিন তিন্নি আসতে পারবে না, শ্বশুরের খুব অসুখ। ওর কাজগুলো অন্য কাউকে দিয়ে করাতে হবে। দয়াসাগর তোমার স্বামী দেবতা সে খবর আগেই দিয়ে গেছেন। তা আমাদের আর কি করতে হবে? কলকাতা থেকে গাড়ি করে ডাক্তার আনতে হবে? অতটা তোমার না করলেও চলবে। আপাতত কবিরাজ মশাইকে খবর দেওয়া হয়েছে। চাষাভূষদের সঙ্গে তোর বরের এত পীড়িত কেন রে? পঞ্চায়েতের ভোটে দাঁড়াবে নাকি? অত তো জিজ্ঞেস করিনি। একটা অসুস্থ লোকের চিকিৎসার সঙ্গে ভোটে দাঁড়ানোর কি সম্পর্ক তা তোমার মাথায় ঢোকে না। আর তাছাড়া ভোটের ব্যাপারটা তো তোমার কথাই বোঝেন ভালো। 2 বার হেরে অভিজ্ঞতা হয়েছে তো। ঘরের শত্রু বিভীষণ। ব্রিং ফিং মারুন্ড ফু সত্তু নিদনি রিং বিং ফিং। আমি জাদুকর হেরিং। এবার কি করবি? কপিকে কাজে ফাঁকি দিবি? মরার খুলিতে তোর মরণ বান। দাঁড়াও, তোমার সাহস তো কম নয়, শুধুকে আঘাত করছো। যাও, এক্ষুনি চলে যাও। আপনি কি ছোট বাবু? না, আমি এক দেবদূত। তোমার মতো ভালো ছেলেরা যখন বিপদে পড়ে আমি তাদের রক্ষা করতে আসি। আপনি দেবদূত? তাহলে তো সোনার পাড়ার খবর আপনি বলতে পারবেন। সোনার পায়রা খবর পাবে, সময় হলেই খবর পাবে। কিরে, ঘুমিয়ে পড়েছিল নাকি? আমি খবর দিয়েছি, কবিরাজ মশাই বিকেলেই দেখে যাবেন। তোর মা চাদর বালিশ নিয়ে এসেছি তো। মা কোথায়? পুকুরে জল আনতে গেছে। ঠিক আছে, আমি বিকালে একবার আসবো। তুই দাদুকে ভেতরে নিয়ে যা।
শোন, ছোট মাকে বলে দিস আমি কবিরাজ মশাইকে নিয়ে রামলালের বাড়ি দিয়ে আছি। আচ্ছা। উপসর্গ তো অনেক, জটিল ব্যাধি, তাছাড়া রোগীর বয়সটাও তো কম নয়। বিশেষ ভয়ের কিছু নেই তো? ভয় করলেই ভয়, না করলেই নয়। এক্ষেত্রে ওষুধ ছাড়াও সুপথ্যের দরকার অনেকটাই। তা সেসব ব্যবস্থা হবে তো? সে ব্যাপারে আপনাকে ভাবতে হবে না, আপনি ওষুধগুলো খুদুর হাতে পাঠিয়ে দেবেন। খরচাপাতি যা লাগবে আমি দেবো। চল খুদু আমার সঙ্গে, ওষুধগুলো পাঠিয়ে দিচ্ছি। ভয়ের কিছু নেই, দুদিনেই ভালো হয়ে যাবে। সাবধানে থাকবে, ঠান্ডাটা যেন না লাগে। চলুন কবিরাজ মশাই। হ্যাঁ চলুন। জোয়ান ছেলেটা কাঠ কাটতে গেল বনে, মামুনসা তাকেও টেনে নিলে। এবার আমাকেও টেনে নাও ঠাকুর, আমিও জুড়ে, পৃথিবীও জুড়ক। বাবা, বাবা, বাবা! এই বনে রাজা। বাবু, আপনি তাহলে সাপটা লেগেছিলেন বাবাকে মারবার জন্য? অস্ত্র ফেলে দাও। সাবধান, ওদের স্পর্শ করেছ কি অবধারিত মৃত্যু। যাও, চলে যাও। এই বিষধর সর্প আর এই ক্ষুরধার অস্ত্র অদৃশ্য হোক। মা দেখো, বাবা ফিরে এসেছে। হুদু, এই হুদু, হুদু। মা, বাবা তো ফিরে এসেছে, তাই না? জানো সন্ন্যাসী দাদা, আমি না অদ্ভুত অদ্ভুত সব স্বপ্ন দেখেছি। একদিন দেখলাম এক জাদুকর একেবারে হরিতে আদার মতো আমার দিকে তেড়ে আসছে। আর একদিন দেখলাম বাবা জঙ্গলে গাছ কাটছে। হঠাৎ ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো এক জঙ্গলি সর্দার। সে আবার আমাদের বড় বাবুর মতো। সে একটা সাপ ছুঁড়ে দিল বাবার দিকে। তারপর
আমি খপ করে সাপটাকে ধরে ছুঁড়ে ফেলে দিলাম। যত সব বানিয়ে বানিয়ে গপ্প বলা হচ্ছে, বিশ্বাস না হয় জিজ্ঞেস করবে না দেবদূতকে। দেবদূত আবার কোথা থেকে এলো? ও বলিনি বুঝি? স্বপ্নে যখনই আমার কোনো বিপদ হয় তখন ওই দেবদূত এসে আমায় বাঁচান। আর ওই দেবদূতের চেহারা আবার আমাদের ছোট বাবুর মতো। তাই নাকি? আচ্ছা, এসব স্বপ্ন কেন দেখি বলো তো? কেন আবার? তুই একটা পাগল বলে? তুই চুপ কর তো। বলো না সন্ন্যাসী দাদা। সবকিছুরই কারণ আছে, বড় হলে জানবি। জানো, ওই দেবদূত বলেছে সময় হলেই সোনার পায়রার খবর দেবে আমাকে। কিন্তু কবে? তুমি তো বলেছিলে 300 বছর প্রায় হয়ে গেছে। সময় হলেই জানবি। যা, এবার বাড়ি যা। আচ্ছা, দাদুর শরীর কেমন? দিন কয়েক যেতে পারিনি। এখন একটু ভালো আছে, তাই তো আজ আসতে পেরেছি। চল মানি, চলি সন্ন্যাসী দাদা। আচ্ছা। জানি তোমাদের খুব অসুবিধা হবে, কিন্তু আমরা নিরুপায়। আমার শাশুড়ি খুব অসুস্থ, আমাদের যেতেই হবে। আসলে আমার স্ত্রী একমাত্র সন্তান তো, বুঝতেই পারছো। না, আপনি আমাদের জন্য নিজের অসুবিধে করবেন কেন? যা করেছেন আপনি আমাদের জন্য, তাই বা কজন করে? আপনি ঘুরে আসুন, আমাদের ভাগ্যে যা আছে হবে। তবে আপনার ভাবনা নেই, গরিবের প্রাণ তো সহজে বেরুবে না। না না, অত মুশকে পড়ার কিছু নেই। আমি কবিরাজ মশাইকে বলে যাচ্ছি, কিছু টাকাও দিয়ে যাচ্ছি। আমরা অল্প কয়েকদিনের মধ্যেই ফিরবো, ততদিন একটু সামনে নিও। ওই তো খুদবাবু এসে গেছে। আর ভাবনা কি, ওই সব সামলে নেবে। আমি চলি, কাল খুব ভোরেই বেরোবো, আর দেখা হবে না। তিন্নি, তুমি আমাদের বাড়ি গিয়ে ছোট মার কাছ থেকে কিছু টাকা নিয়ে এসো। আর হ্যাঁ, রামলালের জন্য একটা চাদর দেব, শীত আসছে তো। আর খুদু, ভালো করে দাদু দেখাশোনা করবি, ফিরে এলে একটা প্রাইজ দেব। সাক্ষাৎ ভগবান দেবদূত। মানি, ওই দেখ দেখ, চল বাড়ির ভিতরে গিয়ে দেখি। আমাকে একটা ফুলঝুরি দাও তো। এই মা, এই কে রে? তেলুগু দাও না একটা, তোমাদের তো অনেক রয়েছে। হ্যাঁ, দিচ্ছি ভালো করে। এই নে, যা ভাগ। এই দেখো না, কোথাকার একটা ছেলে উঠে এসেছে বারান্দায়। এই, তুই এখানে কি চাস? দেখো না, আমার এর থেকে ফুলঝুরি চাইছিল। ফুলঝুরি? মোক্ষদা, এই মোক্ষদা, তুই তো এটাকে ঘাট ধরে বার করে। যা, দূর হ। কতবার বলেছি বড় বাড়িতে যাস না, ওরা আমাদের দেখতে পারে না। আর যাব না মা। আচ্ছা মা, আমাদের দিওয়ালি হবে না? ওই তো আমাদের দেওয়ালি সাজিয়েছি। এখন ঘোর অমাবস্যা, চারদিক আঁধারে ঘেরা, আর আঁধারেতেই তো চড়া বড়া। আঁধারেতে দেশটি চলে, আঁধারি মোদের ভালো। কিন্তু পেটে বড় খিদে, কি যে করে, কাকে ধরে, কাকে খায়। এই যে পেয়েছি, আহ কি কচি চেহারা, হার মাস দুই তুলতু, মুখে দিলেই গলে যাবে। খোঁড়াই রে, মোক্ষদা কি খোক্ষদা, নাম যেটাই,
আজ জানি তুই পটে হবি আমার বউ। দাঁড়াও, বাবা অন্ধকারের ছিল না, ভালো শুনতে পারি না। ছোট মা, আমি এক পড়ি, তোমাদের মতো ভালো ছেলেরা যা চায় তাই দিই। কি চাই তোমার? ফুলঝুরি। তাই পাবে। দেয়ালের উৎসবে ফুলঝুরি আলো, যা কিছু কালো সব হয়ে যাক ভালো। মুছে যাক ওই আলোর ঝলক, থেকে যাক সব অন্ধকারে। মা, ভালো আছে অন্ধকারে, আলো যদি ধাক্কা মারে ছটপটিয়ে মরতে হবে, সে জীবন আর পাবো না। আজ দেয়ালের উৎসব, বাদ ভাই আলোর জোয়ার, কাটিয়ে দেবে কুটির আধার, জগতের যা কিছু অশুভ সব দূরে সরে যাক। খুদু, এই খুদু, ওঠ, দেখ দাদু কিরকম করছে। নে হাওয়া কর। বিরাজ মশাই, কি মনে করে? আগে খুদুর দাদুর অসুখটা আবার একটু বেড়েছে, একবার যদি আসেন। আর হবে না বাবু, বিনি পয়সার চিকিৎসা আর কতদিন চলে? আগে ছোট বাবু তো আপনাকে বলেই গেছেন। আরে বাবা, বলে গেছেন বলেই তো আর অনন্তকাল চলে না বাবু। অন্য ব্যবস্থা দেখোগে, যাও। একবার অন্তত যদি যান। এখন আমার মরার সময় নেই। রামগড়ের বাবুর মা শয্যাশায়ী, আজ বিকেলে আমায় রওনা হতে হবে। তুমি অন্য ব্যবস্থা দেখোগে, যাও। না না না, কদিন পরে গুরুদেব আসছেন, তখন প্রচুর খরচের ধাক্কা। এখন অত দাতব্য করার সময় নেই। লোকটা বিনা চিকিৎসায় মরবে বড় মা। তার আমি কি করব? বয়স তো 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। এখন ভালো ভালো বিদায় হলেই তো হয়। যা বিরক্ত করিস, রাজ্যের কাজ বাকি পড়ে আছে। আর শোন, গুরুদেব আসার আগের দিন থেকে আবার কাজে আসতে হবে কিন্তু। এখন তো কয়েকদিন আমি বাড়ি থেকে বেরোতেই পারবো না, কখন যে কি হয় কে জানে। বেশ, তাহলে আজ থেকে এ বাড়ির দরজা তোর কাছে চিরদিনের মতো বন্ধ। দূর হয়ে যা তুই। এ তো খুব মুশকিল হলো। তাছাড়া আমার হাতেও তো কিছু নেই। কিছু হলো না, কিছুই পেলাম না। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, কাল আমি মথুরাপুরে যাচ্ছি, পরশুই ফিরে আসবো। এক পুরনো বন্ধু আছে, তার কাছে কিছু না কিছু পাবই। যতদিন ছোট বাবু না ফেরে ততদিন তো চলুক। কাল তুমি চলে যাবে? কালই তো মেলা শুরু। কাল তুই আর মানি যা, এরপরে একদিন আমরা না হয় যাব। আজ তাহলে চলি, উঠি। না রে, নিয়ে যাও, খুব সস্তা, মোটে 5 টাকা। চল। হ্যাঁ, সোজা 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 উপরে উঠে যান, সোজা উপরে উঠে যান। হ্যাঁ হ্যাঁ, এক এক করে টিকিট দেখি, এক এক করে ভাই। হ্যাঁ, সোজা সোজা, একদম একদম সোজা চলে যাবেন। আমাদের একটু চড়তে দেবে? হ্যাঁ দেবো, কেন দেবো না? 8 আনা পয়সা ফেলো, 4 পাক ঘুরে এসো। কিন্তু আমাদের কাছে তো পয়সা নেই। পকেট ফাঁকা, এত শখ কিসের এলোপ্লেন চড়ার? যাও যাও। আজ চড়তে দাও, কালকেও তো মেলা আছে, কালকে না হয় দেবো। সত্যি বলছি, সন্ন্যাসী দাদা এলেই। এখানে ধারে কারবার হয় না। যাও ভালো, যাও 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 ভালো। কাল মাঘী পূর্ণিমা উপলক্ষে সিংহবাড়িতে গুরুদেব আসবে।
দরিদ্র নারায়ণ সেবার আয়োজন করা হয়েছে। কাল দুপুরে দরিদ্র নারায়ণরা সবাই আসবে। সব দরিদ্র নারায়ণরা গুরুদেবের প্রসাদ পাবে। গুরুদেবদের দেখতে কেমন রে? ওই তো মোটা সোটা, ভুঁড়ি থাকে, মাথায় টিকি, ওই রকম আর কি। আমি অবশ্য কোনোদিন দেখিনি। সন্ন্যাসী দাদা বলেছে। সন্ন্যাসী দাদা আমাকে আরো একটা ছড়া শিখিয়েছে, শুনবি? কি? লোকে যারে গুরু মানে সেই হয় গুরু, নিজেকে যে গুরু মানে সেই বটে গরু। বাহ, ভারী মজার ছড়া তো। গুরুদেব আসলেই এটা বলতে হবে। খবরদার, তাহলে বড়বাবু আমাদের সবাইকে গা থেকে তাড়িয়ে দেবে। তাড়িয়ে দিলেই হলো। আমরা তাহলে দেবদূতকে ডেকে আনবো। কোথায় দেবদূত? আরে কালকেই তো মাঘী পূর্ণিমা, 300 বছর তো কালকেই পূর্ণ হবে। কিন্তু সন্ন্যাসী দাদা তো এখনো মথুরাপুর থেকে ফিরলো না। চল তো বাড়িতে গিয়ে মাকে জিজ্ঞেস করি সন্ন্যাসী দাদা কখন ফিরবে। চল। পারলাম না রে খুদু, তোর মাকে কথা দিয়েও পারলাম না। মথুরাপুরের এতদিনের পুরনো বন্ধু, একটা পয়সাও দিলে না, তাড়িয়ে দিলে, কুকুরের মতো তাড়িয়ে দিলে। সন্ন্যাসী দাদা, কালই তো মাঘী পূর্ণিমা। আরে থামো থামো, কি হলো? আমাদের তো আর একটু যেতে হবে। প্রভু, শরীর টরীর খারাপ হয়নি তো? দুটি বলবর্ধক বটিকা দেবো কি? আমার কোনো অপরাধ হয়নি তো? এই হ্রদের স্বচ্ছ জলের মতো তোমাদের বুদ্ধিও স্বচ্ছ নয় কেন? এই সহজ কথাটা বুঝতে পারলে না? এইটি কি, ওইটি কি? পবিত্র শালগ্রাম শিলা নিয়ে এই ম্লেচ্ছ জানে মন্দিরে কি পৌঁছানো উচিত? সত্যি আমরা কি মূর্খ? আমাদের জ্ঞানাঞ্জন শলাকা তো ওনারই হাতে, আর আমি তো মূর্খতম। আহা, আত্মজ্ঞানীর প্রয়োজন কি? চলো প্রভাত, এগিয়ে যাও। বাহ, গ্রামে ঢোকার মুখেই দুই নিষ্পাপ শিশুর সাক্ষাৎ। নাহি চন্দ্র, কোনো ভয় আছে? এসো এসো আমার কাছে। গুরুদেব, ওরা, আহা, এরাই তো আমার ভগবান। বালগোপালী বলো আর লক্ষ্মী দেবী বলো, তা বাছারা কাল এসো। ছি, কি বলছি, তোমাদের জন্যই তো ভোগ, প্রসাদ পাবো আমরা। কাল এসো কেমন? এখন তবে যাই। কিরে, এই গুরুদেবের তো ভুঁড়িও নেই, টিকিও নেই। তাই তো দেখছি লোকে যারে গুরু মানে সেই বটে গুরু। চুপ। বিষয় বাসনা ছাড়ো, ছাড়ো অহং বুদ্ধি ছাড়ো। বিষয় বাসনা ছাড়ো, ছাড়ো অহং বুদ্ধি ছাড়ো।
তারে শুধু সার করো জীবনে। এই যে ভক্তি গীতিটি শ্রবণ করলে তার মর্মার্থ সম্যক রূপে উপলব্ধি করো। এর চেয়ে আর কোনো বড় উপদেশ আমার জানা নেই। আমি শুধু মহাজন রচিত দুটি পদ বলে আজকের আসর শেষ করছি। আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। বাহ, চমৎকার! ফুলের মতো কপি, একেবারে ব্রহ্মস্বাদ সহোদর। এ আমার নিজের ক্ষেতের কোপা। আপনাকে কথা দিয়েছিলাম, তাই নিজে দাঁড়িয়ে থেকে ফলনের তদারকি করেছি। বাহ বাহ। জানো সন্ন্যাসী দাদা, এই আমার ক্ষেতের কপি। ও তাই নাকি? তা ইন্দ্র আর ছোট বৌমাকে দেখছি না। ওদের কথা আর বলবেন না, এত করে বললাম গুরুদেবকে দর্শন করে তারপরে যেখানে খুশি যা। তা কথা শুনলে তো? শুনলাম নাকি ছোট বউয়ের মা মৃত্যু সজ্জায়, যত সব আদিক্ষেতা। যেতে দাও যেতে দাও, দেবদিকে ভক্তি ক্রমশই হ্রাস পাচ্ছে। কি করবে বলো? কালস্য কুটিলা গতি। এই তোকে এগুলো দিলাম না, আমাকে দিল, আমাকে দিল। বুদ্ধি ছাড়ো, বিষয় বাসনা ছাড়ো, ছাড়ো বুদ্ধি ছাড়ো, তারে শুধু হাতে গিয়ে কি করছে? কি ও নিজের ভাগ থেকে বাড়ির জন্য নিয়ে যাচ্ছে? চল সারা। উঠবেন না, উঠবেন না, উঠবেন না, বসুন বসুন। আমি দেখছি, আপনি বসুন না। আরে যখন বিঘ্ন ঘটেছে তখন আর আসন গ্রহণ নয়। চলো ব্যাপারটা দেখে আসা যাক। হারাম জাদা, শর্ত দেখি। ওইটুকু ছেলের গায়ে হাত দিতে লজ্জা করে না? দাঁড়া, দেখাচ্ছি মজা। ওই বড়বাবু আসছেন। দেখুন বড়বাবু, আবার এই বিচ্ছু ছোড়া আর সন্ন্যাসীটা কি সব গোলমাল পাকাচ্ছে। কে হয়েছে? কে? এই ছোড়া এক গাদা খাবার চুরি করে পালাচ্ছিল, খিচুড়ি আর ফুলকপির তরকারি। সে কি বালগোপাল, ননি চুরি ছেড়ে সেসব দিক কপি চুরি ধরেছ? এ যে কলির চারপো। এই কপি আমি ফলেছি গুরুদেব। কর্মেই তোমার অধিকার, মা ফলেষু কদাচন। কপির ফলনেই তোমার অধিকার, কপির ফলে কখনো নয়। ছি ছি বালগোপাল, কলি যুগে জন্মে তুমি নিজের কথাই ভুলে গেলে।
এ আজ তোমার কি রূপ দেখলাম প্রভু, কি ভাষা শুনলাম আজ। ঠিক ঠিক আমার চক্ষুকে, ঠিক আমার কর্ণকে। এ পাপের প্রায়শ্চিত্ত কিভাবে হবে জানি না। এদের ঢুকতে দিয়েছে কে? এগুলি বার করে দে। আর ওই সন্ন্যাসীটাকে একেবারে গায়ের বাইরে বার করে দিয়ে আমারই জমিতে বাস করবে, আবার আমারই দাঁড়িয়ে পাবে। সেই পঞ্চায়েত ইলেকশনের সময় থেকে আমার পেছনে লেগেছে। এই বিরু আর হারানকে খবর দে, আমি নিয়ে যাচ্ছি এই দুটোকে। চল চল হারামজাদা, চল দেখি তোদের কোন বাবা বাঁচায়। চল। মানি, এই মানি, মানি, কি রে, কি হয়েছে? মানি, সন্ন্যাসীদাকে বড় বাবু না গা থেকে তাড়িয়ে দিতে বলেছে। সে কি? আমি তাই সন্ন্যাসীদার বাড়িতে যাচ্ছি, ওকে আমাদের বাড়িতে নিয়ে আসবো। তুইও আমাদের বাড়িতে চল, মার সঙ্গে দাদুর কাছে একটু থাকবি। দাদুর শরীরটা আজ আবার একটু খারাপ হয়েছে। চল চল। মাছ খারাপ পাঠায় একটা বড় বাবুর সাথে টক্কর। চলায় মা, মানি আজ তোমার কাছে থাকবে। আমি এখন সন্ন্যাসীদের বাড়িতে যাচ্ছি। তাড়াতাড়ি ফিরবি, দাদুর অবস্থা এখন তখন। হ্যাঁ, আমি যাবো আর আসবো। সন্ন্যাসী দাদা, সন্ন্যাসী দাদা, সন্ন্যাসী দাদা, সন্ন্যাসী দাদা। খুদু, ওঠো, এবার তোমার অভিযান শুরু। আমি সেই দেবদূত, এগিয়ে যাও। ফিরে তাকিও না, শুভযাত্রায় পেছন ফিরে তাকাতে নেই। এসো এই পুষ্করিণীর পাশ দিয়ে। সামনে ওই দিগন্ত বিস্তৃত পথ, সোজা এগিয়ে যাও। এই পাহাড়ি রাস্তা ধরে চলো। চড়াই উতরাই পার হয়ে এবার তুমি ঠিক জায়গায় পৌঁছেছ।
ভয় পেও না, হতাশ হও না। কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত যাবে, চাঁদ উঠবে। মাঘী পূর্ণিমার চাঁদ, সেই জ্যোৎস্না ধোয়া পথের শেষেই দেখবে তোমার স্বপ্নের উদয়গড়। মহারাজ নীলাম্বরাদিত্য সপরিষদ মন্ত্রণাগারে আসছেন। বছর পর আবার এসেছে সেই মহেন্দ্রক্ষণ। যদিও স্বল্প সময়ের জন্য, তবুও আমরা জীবন ফিরে পেয়েছি। এর আগের বারের মতো এবারেও আমাদের মহান কর্তব্য সমাপন করতে হবে। পৃথিবী থেকে একটি সৎ মানুষকে নিয়ে পৌঁছে দিতে হবে দেবদূতের কাছে সোনার পায়রার জন্য। মহামাত্র, দেখুন তো যে অতিথির জন্য আমরা অপেক্ষা করছি তিনি এসেছেন নাকি? সেনাপতি, দুর্গদুয়ারে সুসজ্জিত অশ্ব সৈন্য সামন্ত নিয়ে আপনারই তো সেই সম্মানিত অতিথিকে অভ্যর্থনা করার কথা। যে আগে মন্ত্রী মশাই, কিন্তু 300 বছরের সময়ের বোধহয় একটু গোলমাল হয়ে গেছে, তাই না জ্যোতিষার ন? অতিথি যখন দুর্গদুয়ারে, তখনও বোধহয় এই পৃথিবীতে আমরা আসেনি। আমি এখনই সৈন্য সামন্ত নিয়ে দুর্গদুয়ারে যাচ্ছি। তার আর দরকার হবে না, আমাদের ছোট্ট অতিথি পৌঁছে গেছেন। ওই যে তিনি। তুমি খুদু? আপনি আমাকে চিনলেন কি করে? রাজা কর্ণেন উপস্থিতি। আর তোমার জন্যই তো আমাদের পৃথিবীতে আসা। আমাদের অতিথি আজ পথশ্রমে ক্লান্ত। আগে ভোজন ও বিশ্রাম হোক, তারপর ভবিষ্যতের কার্যক্রম স্থির করা যাবে। প্রীতম, অক্ষয়, তোমরা অন্দরমহলে খবর দাও। অরিন্দম, তুমি ওকে নিয়ে যাও। যথাজ্ঞা পিতা। আহারাদি শেষ হলে ওকে নিয়ে তুমি, মহারানী মালবী, রাজকন্যা মণিমালিকা এখানে ফিরে আসবে। আমাদের সেই সাজানো বাগান ঠিক একই রকম, যেন স্বপ্নের মতন। আমরাও কি স্বপ্ন নয়? মাঘের শিশিরের মতোই ক্ষণস্থায়ী। 300 বছর অন্তর অন্তর পৃথিবীতে আসা, এটা দুঃখের না আনন্দের? আজ সবাই দেখছি দার্শনিক হয়ে উঠেছে, কিন্তু আমাদের সময় তো খুব কম। যে কাজের জন্য এই পৃথিবীতে আসা, সে কাজটা শুরু করতে হয়। মণিমালিকা, মণিমালিকা, তোমরা এখানে? আমাদের এই ছোট্ট অতিথির সমাদরের আয়োজন করবে না? শুধু এসে গেছে, শুভ কাজে আর বিলম্বের প্রয়োজন কি? হ্যাঁ, সময় তো আর বেশি নেই। বল্লরী, অনিন্দিতা, তোমরা আমার সঙ্গে এসো। খুদুর আহারাদির আয়োজন কদ্দূর হলো দেখি। অরিন্দম, মণিমালিকা, তোমরা একটু পরে খুদুকে নিয়ে অন্তঃপুরে এসো। আচ্ছা। খুদু, কিছুক্ষণের জন্য হলেও তুমি আমাদের জীবনের অংশীদার হও। মণিমালিকা, তুমি খুদুকে বলে দাও এই পৃথিবী ছেড়ে যাবার আগে আমরা কি স্মৃতিচিহ্ন রেখে যাব। রেখে যাব আমাদের দুঃখ আনন্দের ভাগ, আমাদের অস্তিত্বের রূপ, রস, গন্ধ। আমরা কি করে বুঝবো যে তোমরা এসেছিলে? এসো আমার সঙ্গে। এই দেখো, বনজ্যোৎস্না ফুল এখন শুকিয়ে আছে, কিন্তু ফুটবে ঠিক মাঝরাতে। আমরা যখন চলে যাব, ফুল ফুটে থাকবে 300 বছর ধরে।
চারিদিকে ছড়িয়ে পড়বে তার সুগন্ধ। পৃথিবীর মানুষেরা জানবে আমরা এসেছিলাম 300 বছর পর। ঠিক মাঘী পূর্ণিমার ভোরে ফুল যাবে শুকিয়ে, সন্ধেবেলা আবার দেখা দেবে উদয়গড়। আর কিছুক্ষণ পরেই আসবে মধ্যরাত্রি সেই শুভক্ষণ। ক্ষুধুর ভোজন ও বিশ্রাম শেষ হলে পিতা বলেছেন তোমাদের নিয়ে রাজমন্ত্রণাগারে যেতে। আর বিলম্ব করো না। না, বিলম্ব হবে কেন? তোমরা রমণীকুল তো সব যুগেই সমান। বেশ পরিবর্তন আর কেশ পরিচর্যাই তো সময় লেগে যায়। তোমার বাক বাহুল্য তো সব যুগেই সমান দেখছি। চলো। জ্যোতিষার্ণব, আপনার গণনা শেষ? গণনায় বলছে সেই শুভক্ষণের আর দেরি নেই। মহারাজ আদেশ করলেই আমাদের কাজ শুরু করতে পারি। তোমরা দেখো তো ক্ষুধুর এত দেরি কেন? ক্ষুধু অন্দরমহল থেকে এলেই আমাদের কাজ শুরু হবে। মহারাজ, ওরা সবাই এসে গেছেন। এইবার তাহলে ক্ষুধুর যাত্রার আয়োজন করা যাক। খুদু কি এই পোশাকে যাবে? ওকে একটা ভালো পোশাক দিলে হতো না? সাধে কি বলে স্ত্রীবুদ্ধি প্রলয়ন করি। ধার করা পোশাক অর্থ ধার করা পরিচয়, দুটোই সমান ক্ষতি করে। ক্ষুধু যাবে নিজের পোশাকে, নিজের পরিচয়ে। তাহলে রাজকোটাল, তোমার সুরক্ষা ব্যবস্থা প্রস্তুত? হ্যাঁ মহারাজ, আমি শিবিকা এবং রক্ষী বাহিনী সব প্রস্তুত করে রেখেছি। বেশ। অরিন্দম, তুমি এইবার তাহলে ক্ষুধুকে নিয়ে যাও। আমি প্রস্তুত। এসো ক্ষুধু। আমার একটি নিবেদন আছে পিতা। কি ব্যাপার? অহেতুক এত বিলম্ব কেন? প্রগল্ভতা মার্জনা করবেন পিতা। আপনি বোধহয় ভুলে গেছেন, দেবদূত বলেছিলেন মন্দির চত্বরে এ রাজ্যের কোনো পুরুষের প্রবেশ নিষেধ। মণিমালিকা, তুমি যথার্থই বলেছ। বৎস নীলাম্বর, দেখলে স্ত্রী বুদ্ধি সবসময় প্রলয়ঙ্করী নয়। দেখলেন মহারাজ, আপনার স্ত্রী বুদ্ধিহীনা হলেও কন্যা তার ক্ষতিপূরণ করে দিয়েছে। সত্যিই আমি ভ্রান্ত। যাও মণিমালিকা, শেষ কর্তব্যটুকু তুমিই পালন করো। তুমি ক্ষুধুকে নিয়ে যাও মন্দিরের কাছে ঝর্ণার ধারে। ওইখানেই দেবদূত আসবেন। তোমরা এগিয়ে যাও। শিবাস্তে সন্তু পন্থান। এইবার তাহলে আমাদের সভা ভাঙার পালা। আপনারা সবাই আমাদের স্বল্প মেয়াদী জীবনের শেষ ভগ্নাংশটুকু নিজেদের ইচ্ছা মতো উপভোগ করুন। 300 বছর পর আবার আমাদের দেখা হবে। আমাদের বংশের পাপ মোচনের জন্য আবার আমরা ফিরে আসব। সেটাই আমাদের যন্ত্রণা, আবার সেটাই আমাদের আনন্দ।
এবার আমি চলি। সে কি, তুমি থাকবে না? না, রাজবংশের কেউ থাকলে দেবদূত দেখা দেবেন না। আমাদের বংশের একজনের পাপের ফলেই তো আমরা সোনার পায়রা হারিয়েছি, আর আমাদের আয়ু তো শেষ। ওই শোনো, মাঝরাতের ঘন্টা বাজছে। আর একটু পরে উদয়গড় আবার মিলিয়ে যাবে সময়ের সমুদ্রে। 300 বছর পর মাঘী পূর্ণিমার দিন আবার আমরা ফিরে আসব। তখন তোমার সঙ্গে আবার দেখা হবে, হয়তো আলাদা চেহারায়, অন্য পোশাকে, তোমারই মতো কেউ যে পাবে সোনার পায়রা। এবার আমি যাই। খুদু, আমি এসেছি। এসো আমার সঙ্গে। কোথায়? জ্যোৎস্না থেকে সূর্যালোকে এসো। সোনার পায়রা পাবো তো? তোমাকে আরেকটু রাস্তা যেতে হবে। কোথায়? এই পাহাড় পেরিয়ে সমুদ্র। দুপুরবেলা দাঁড়াবে সমুদ্রের ধারে। ঢেউয়ের সঙ্গে ভেসে আসবে এক শঙ্খ। সেই শঙ্খে পরপর 3 বার ফুঁ দেবে। ঘটবে এক আশ্চর্য ঘটনা। তারপরেই পাবে তোমার সোনার পায়রা। অত পথ যাবো কি করে? চোখ বোঝো, চোখ বুঝে মনে মনে ভাবো সমুদ্রের রং, ঢেউয়ের শব্দ। দেখবে ঠিক পৌঁছে গেছো। আমি আশীর্বাদ করছি তুমি কৃতকার্য হও। ভয় পেও না, তোমার বিপদের সময় আমি তোমার পাশেই থাকবো। শিবাস্তে সন্তু পন্থানা। সোনার পায়রা পেয়েছো তো? এবার তোমার ফেরার পালা। নির্ভয়ে চলে যাও। সোনার পায়রা যতক্ষণ তোমার কাছে থাকবে ততক্ষণ কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর আমি তো আছি তোমার সঙ্গে। সোনার পায়রা? খুদু, এই খুদু, সোনার পায়রা দিয়ে দে আমাদের। না। দিবি না মানে? তবে ছোড়া। দে বাবা দে, তোর যা চাই তাই দেবো। ঠিক তো? কথা দিচ্ছি বাবা, শুধু তুই বল তোর কি চাই। আমাদের বাড়ি সারিয়ে দিতে হবে। সারিয়ে দেবো। দাদুকে ভালো ডাক্তার দেখাতে হবে। দেখাবো বাবা, কলকাতা থেকে বিলেত ফেরত ডাক্তার এনে দেখাবো। গায়ের সব গরিব ছেলে মেয়েকে স্কুলে পড়তে দিতে হবে বিনা মাইনে। সবাই পড়তে পাবে। সন্ন্যাসীরাকে গায়ে ফিরিয়ে আনতে হবে। আনবো বাবা, আমার গাড়িতে করে নিয়ে আসবো। আর হ্যাঁ, সন্ন্যাসীরার জন্য দুটো নতুন আলখাল্লা কিনে দিতে হবে। সব দেবো বাবা, সব দেবো। তুই শুধু সোনার পায়রা আমাকে দে। আপনি ওপরে উঠে আসুন,
বুড়ো হয়েছি বাবা, অত উঁচুতে উঠতে পারবো না, বরং তুই নিচে নেমে আয়। না না থাক, হরি ওকে ওপর থেকে নিচে নিয়ে আয় তো। ছাড়ো, কুতুকে সোনার পায়রা ফিরিয়ে দাও। রাজকন্যা মণিমালিকা? আয় খুদু, তুমি আছো এখনো? বনজ্যোৎস্না ফোটেনি? জানো, আমি সোনার পায়রা পেয়েছি। বড়বাবু, হরিপেয়াদা পুড়ে ছাই হয়ে গেছে। আর ওরা যেসব দিয়ে আমাকে ভয় দেখাতো, ছোড়া, মরার খুলি, হাড়, সব পড়ে আছে। কি বাজে বকছিস? শিগগির চল, দাদু মরে গেছে। তাহলে সোনার পায়রা, দেবদূত সব মিথ্যে? সব মিথ্যে? সব মিথ্যে? খুদু, এই দেখ কাকে এনেছি। কিন্তু সোনার পায়রা দেবদূতকে মিথ্যেবাদী। আজকের দিনে দেবদূতরা সব অকেজো। সোনার পায়রা খুঁজে নিতে হবে তোমাকে, তোমার নিজের চেষ্টায়। কেউ হাতে তুলে দেবে না। কিন্তু কোথায় পাবো? চলো। খুঁজে দেখো। আসবে সোনার পায়রা, ওই আসছে সোনালি ডানার ঝলকে আকাশ ভাসছে, ওই আসছে, ওই আসছে। আসবে সোনার পায়রা, ওই আসছে সোনালি ডানার ঝলকে আকাশ ভাসছে, ওই আসছে, ওই আসছে। সোনার ছোঁয়ায় স্বভাবে সোনা, সোনার ছোঁয়ায় স্বভাবে সোনা, সুর হয়ে যাবে পেটের বেদনা, সুখ বিভাগ আছে দূর বিশাল, সুখ বিভাগ আছে দূর বিশাল। আসবে সোনার পায়রা, ওই আসছে সোনালি ডানার ঝলকে আকাশ ভাসছে, ওই আসছে, ওই আসছে।
হয়ে যাবে মাঠ শাখা ফুলে ফলে সুখে আনন্দে বাজবে মানুষ নীল আকাশের তলে চেতনায় তবু পর দেবতা চেতনায় তবু পর দেবতা আর সে তৈরি মহিমা আমাদের এই সোনালী স্বপ্নে আমরাই রূপকার আমাদের এই জানে স্বপ্নে আমরাই রূপকার আসবে সোনার পায়রা ওই আসছে সোনালী ডানায় ঝলকে আকাশ ভাসছে ওই আসছে ওই আসছে আসবে সোনার পায়রা ওই আসছে সোনালী ডানায় ঝলকে আকাশ ভাসছে ওই আসছে ওই আসছে মনে হয় এ এক স্বপ্নের জগৎ, রূপকথার পৃথিবী। পড়ন্ত সূর্যের আলোয় বিচিত্র আভার ঝলকানি, পাহাড় চূড়োয় ঘুমন্ত রাজকন্যা, অজগরের হিস হিস, রকমারি গল্পের বুনট। কিন্তু এ তো কোনো অলিক মায়ালোক নয়, একেবারেই বাস্তব। পশ্চিমবাংলার এক সাধারণ গ্রাম। পাহাড়ি রুক্ষতার পাশাপাশি সবুজের সমারোহ। এই গ্রামকে ঘিরেই তৈরি আমাদের গল্প, আজকের রূপকথা। এই রূপকথায় রাজা, রানী, মন্ত্রী, সেনাপতি, দৈত্য, দানব সবাই আছে, হয়তো একটু আলাদা চেহারায়, তবুও তাদের চিনে নিতে অসুবিধা হবে না। রূপকথার নায়ক ছোট্ট খুদু, দুঃখিনী বিধবা মায়ের চোখের মনে। মা আর দাদুকে নিয়ে খুদুর সংসার। আরো দুটি সঙ্গী আছে খুদুর, সন্ন্যাসী দাদা আর মানি। গায়ের এক কোণে জীর্ণ কুঁড়ে ঘরে কোন রকমে দিন কাটে খুদুদের। তবুও খুদু স্বপ্ন দেখে সোনালী দিনের। সেই স্বপ্ন দেখা আর স্বপ্ন ভাঙা নিয়েই আমাদের গল্প, খুদুর গল্প। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।